সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে কিন্তু সবসময় চেষ্টা করি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য, এবং সেই সাথে এটি চিকিৎসা পদ্ধতি কী হতে পারে, কী কী করণীয়, সেই সমস্ত বিষয় কিন্তু আমাদের আলোচনায় থাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হইনি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার সোহানা আশকারি 1988 সালের নভেম্বর মাসে জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2011 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ গাইনি অ্যান্ড অবস বিভাগের আবাসিক সার্জন হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। হাই রিস্ক প্রেগন্যান্সি, কোন কোন ক্ষেত্রে এই হাই রিস্ক প্রেগন্যান্সিটাকে আমরা আসলে মার্ক করি? হাই রিস্ক প্রেগনেন্সি একটা অনেক বড় টার্ম, যেখানে অনেকগুলো অসুখ একসাথে ইনক্লুডেড। যেমন প্রেগনেন্সিতে আপনার কিছু রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, কিছু ডিজিজ থাকতে পারে, সব কিছু মিলেই আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলতে পারি। যেমন অল্প বয়সে কনসেপ্ট করা, যদি 19 বছরের চেয়ে কম বয়সে কেউ কনসেপ্ট করে বা সে প্রেগনেন্ট হয়, অথবা 35 ইয়ার্স ওল্ডের পরে, মানে 35 বছরের পরে যদি কেউ কনসেপ্ট করে প্রেগনেন্ট হয়, সেই মাগুলো কিন্তু ঝুঁকির মধ্যে থাকে। এ বাদেও আমাদের গর্ভাবস্থায় যদি উচ্চ রক্তচাপ চলে আসে, গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস হয়ে থাকে, এবং যদি গর্ভাবস্থায় আপনার কখনো রক্তক্ষরণ হয়, এবং তাছাড়াও যদি অন্য কোনো মেডিকেল ডিসঅর্ডার, যে আগে থেকেই অসুস্থ, বিভিন্ন ধরনের অসুস্থতা নিয়ে, যেমন হার্টের সমস্যা থাকতে পারে, তার এমনিতেও কোনো ধরনের অটোইমিউন, যেমন অনেক SLE নাম শুনেছি, যেগুলো থাকতে পারে। এই রক্ত শূন্যতা, অনেকেই প্ল্যান ছাড়াই প্রেগনেন্সি নিয়ে ফেলে, যেমন অ্যাডোলেসেন্স যারা বাচ্চারা 19 বছরের কমে, তাদের নিজেদের শরীরে এখন ভালো মতো ঠিক হয় না, রক্তশূন্যতা থাকে। রক্তশূন্যতাও কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ একটা প্রেগনেন্সি। সেক্ষেত্রে আমাদের এই সবগুলো মিলেই আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলতে পারি। আরও অনেক আছে, লম্বা লিস্ট, অল্প করে বললাম আর কি। এই হাই রিস্ক প্রেগনেন্সিটাকে এড়ানোর জন্য আসলে একজন মেয়েকে বা নারীকে আসলে কোন কোন ধরনের ডিজিজটাকে কন্ট্রোলে নিয়ে আসা উচিত বলে আপনার কাছে মনে হয়? বাল্য বিবাহটাকে আসলে আমাদের কন্ট্রোল করতে হবে, বাবা মাকে আসলে বোঝাইতে হবে, কারণ বিয়ে হয়ে গেলে তখন আর আমাদের কন্ট্রোলে থাকে না, ওরা সরাসরি কনসেপ্ট করে নিয়ে আসে। আমার চেম্বারে অনেক মেয়ে দেখি 16-17 বছর বয়স, এসে বলে ম্যাডাম বাচ্চা হচ্ছে না, হাজব্যান্ড দেশের বাইরে চলে যাচ্ছে, মানে বাবা মা আগে বিয়ে দিয়ে ফেলেছে, তখন দেখা গেল যে কনসেপ্ট করার জন্য চাপও দিচ্ছে। সে তো আসলে প্রিপেয়ার না, তার নিজের বডিটাও এখনো সুন্দর মতো গড়ে ওঠে নাই। সেক্ষেত্রে আমাদের প্রি কনসেপশন কাউন্সিলিং, কনসেপ্ট করার একটা কাউন্সিলিং সেশন দরকার। যে একটা মানুষ যখন কনসেপ্ট করতে চাবে, তার রক্ত শূন্যতা না থাকে, তার বডির একটা এভারেজ ওয়েট, যেমন অ্যাটলিস্ট 46 ওয়েট হলে ভালো ওয়েট, সে যেন এই ওয়েটটা অন্তত নেয়। বিলো ওয়েট, আন্ডার ওয়েট কিন্তু একটা উচ্চ রক্তচাপের জন্য খুব বেশি ঝুঁকিপূর্ণ অবস্থা। অথবা যদি ওভার ওয়েট থাকে, সেক্ষেত্রে কিন্তু সেখানে ঝুঁকিতে আছে, তার উচ্চ রক্তচাপ আসবে, ডায়াবেটিস আসবে। সেক্ষেত্রে একটা অপটিমাম ওয়েট, রক্তশূন্যতা, তার পুষ্টির অবস্থা এবং তার ফিনান্সিয়াল অবস্থা, এটা একটা গুরুত্বপূর্ণ, কারণ সে চেক আপে আসবে না, ফিনান্সিয়াল অবস্থা ভালো না, সে চেক আপে আসবে না, ভাববে প্রেগনেন্সি যেটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, সবারই হয়, আমার চেক আপে কী দরকার, কোনো প্রবলেম নাই। আসলে সে অনেকগুলো রোগ যে বয়ে বেড়াচ্ছে, এটা ধরাই পড়ে না, একদম লাস্ট স্টেজে ডেলিভারি করতে এসে মায়েরা মৃত্যুর মুখে পড়ে যায়। সেক্ষেত্রে আমাদের আসলে একটা খুব ভালো সেশন দরকার, প্রি কনসেপশন কাউন্সিলিং, কনসেপ্টের আগে কাউন্সিলিংটা করা। গর্ভাবস্থায় ন্যূনতম কয়েকটি ভিজিটের দরকার হয়, অর্থাৎ ফলো আপের দরকার হয় গাইনোকোলজিস্টের কাছে। সুতরাং আপনার কাছে আসলে কি মনে হয় যে কখন থেকে আসলে এই ফলো আপটা শুরু করা উচিত? আসলে আমাদের একটা গাইডলাইন আছে, মানে WHO, যেটা আমরা হু বলি। WHO কিন্তু আমাদের ডেভেলপিং কান্ট্রিদের মতো দেশগুলোতে কিন্তু ওরা নিজেরা গাইডলাইন তৈরি করে দিচ্ছে, এটা আমরা নিজেরা বানাই নাই। সবার জন্য যদি অ্যাপ্রোপ্রিয়েট কতটা হয়, এমনি কিন্তু আইডিয়াল 14টা ভিজিট ডেভেলপ কান্ট্রিতে, কিন্তু আমাদের দেশের জন্য অ্যাটলিস্ট 8টা ভিজিট বলা হয়, কিন্তু তাও কমায় আমরা অ্যাটলিস্ট 4টা ভিজিট বলি। যে অ্যাটলিস্ট সে বুকিং ভিজিট, যেটা অ্যান্টিনেটাল কেয়ারে বুকিং ভিজিট, মানে সে যখন জানলো সে কনসেপ্ট করেছে সঙ্গে সঙ্গে আসতে হবে, দিস ইজ বুকিং ভিজিট। তার মানে বিলো 12 উইকস, মানে 3 মাসের ভিতরে। এরপরে একটা আসতে হবে আপনার 5 মাসের কাছাকাছি সময়ে, সেই সময় অনেকগুলো ডিজিজ আসে, যেমন ডায়াবেটিস ইন প্রেগনেন্সি কিন্তু এরকম 5 মাসের পর থেকে শুরু হয়, উচ্চ রক্তচাপ সেটাও 5 মাসের পর থেকে শুরু হয়, সেকেন্ড ট্রাইমেস্টার। হ্যাঁ,
20 সপ্তাহের পর থেকে। আবার আমাদের 7 থেকে 8 মাসের সময়ও একটা চেক আপ দরকার, এবং 32 সপ্তাহ মানে 8 মাস পুড়ে গেলে তখন একটা দরকার, আবার ডেলিভারির আগ দিয়ে দরকার। এরকম আমাদের 8টা ভিজিট ছক করা আছে। যখন রুগী প্রথমেই আসে তখনই কিন্তু আমরা এটা বলে দেই, অন্তত অ্যাটলিস্ট না পারেন 4টা ভিজিটে অন্তত আসেন, যেন আমরা আগে থেকে স্ক্রিনিং করে সে হাই রিস্ক প্রেগনেন্সিতে আছে কিনা রিস্ক ফ্যাক্টরগুলো খুঁজে বের করে যেন আমরা আগে থেকে তাকে প্রিপারেশন করতে পারি, সেটার জন্য আসলে দরকার। আচ্ছা, অনেক সময় আমরা কিন্তু দেখে থাকি অনেকের থাইরয়েড জনিত সমস্যা থাকে, হাইপো অথবা হাইপার থাইরয়েডিজম। সুতরাং যাদের হাইপো অথবা হাইপার থাইরয়েডিজম থাকে তাদেরকে কি আসলে হাই রিস্ক প্রেগনেন্সিতে ধরা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই। এটা ডাইরেক্টলি হাই রিস্ক প্রেগনেন্সি না, ইনডাইরেক্টলি হাই রিস্ক প্রেগনেন্সি। যেমন হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম, থাইরয়েড হরমোনের ঘাটতি বা বেশি, এই দুটোই কিন্তু ইনডিরেক্টলি আপনার উচ্চ রক্তচাপের জন্য একটা রিস্ক ফ্যাক্টর, এবং হচ্ছে ডায়াবেটিসের জন্য রিস্ক ফ্যাক্টর। অ্যাজ এ থাইরয়েড ডিজঅর্ডারটা একটা হরমোনজনিত সমস্যা, এই হরমোনজনিত সমস্যার সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক আছে। যাদের হাইপোথাইরয়েডিজম থাকে তাদের ঝুঁকি থাকে প্রেগনেন্সিতে ডায়াবেটিস আসার, আবার যাদের হাইপোথাইরয়েডিজম আছে তাদের ঝুঁকি থাকে সে 20 সপ্তাহের দিকে সে উচ্চ রক্তচাপে ভুগতে পারে, এবং উচ্চ রক্তচাপের কারণে যে কমপ্লিকেশনগুলো হয়, খিঁচুনি বা প্রিএক্লেমশিয়া, সেগুলো কিন্তু আসতে পারে। যদি কোনো মা, স্পেশালি আমরা ধরে থাকি যে আসলে গ্রামাঞ্চলে একটু ফলো আপ বা চেক আপ বা মনিটরিংটা একটু কম হয়, সেক্ষেত্রে অনেক মায়েদের ক্ষেত্রে দেখা যায়, যেটা আপনি বলছিলেন যে শেষ পর্যায়ে অনেক সময় খিঁচুনি হয় বা অতিরিক্ত রক্তপাত হয়, এক্ষেত্রে আসলে এই ধরনের কমপ্লিকেশনগুলোকে কমানোর জন্য আসলে আমাদের কি করা উচিত? এই জিনিসটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু মাতৃমৃত্যুর হার খিঁচুনি বা এক্লেমশিয়াতেই টার্সিয়ারি লেভেল সেন্টারগুলোতে হয়। যেমন ঢাকা মেডিকেলে আমি এতদিন কাজ করেছি, আমরা কিন্তু অন্যান্য ডিজিজগুলোকে ভালো কন্ট্রোল করতে পারি, অপারেশন করলে সুস্থ করতে পারি, কিন্তু যখন খিঁচুনি নিয়ে রোগী আসে অনেক ট্রিটমেন্ট দেওয়ার পরও বাঁচাতে পারি না। সেক্ষেত্রে এখনও কিন্তু ম্যাটার্নাল মর্টালিটি, যেটা মাতৃমৃত্যুর হারের পিছনে খিঁচুনি, এটা অন্যতম কারণ বাংলাদেশে। এটা কিন্তু আসলে হয় উচ্চ রক্তচাপ থেকে কমপ্লিকেশন হিসাবে। আমরা কিন্তু এটাকে প্রিভেনশন করতে পারি, খুব ভালোভাবে করতে পারি যদি একটা রোগী রেগুলার চেক আপে আসে। কতগুলো পয়েন্ট আছে যে নাম্বার দেওয়া যায়। মনে করেন যে 19 বছরের কম বয়স অথবা 35 বছরের বেশি বয়স, তার রক্তশূন্যতা আছে, তার ওজনটা আন্ডার ওয়েট অথবা ওভার ওয়েট, বা থাইরয়েডের সমস্যা আছে, আগে থেকে সে কিডনি ডিজিজ, বা তার ফ্যামিলিতে আগে খিঁচুনির হিস্ট্রি আছে, অথবা এমন হলো যে সে নিজে থেকে আগে থেকে হাইপারটেনসিভ ফ্যামিলিয়াল কারণে, বা সে কোনো মানসিক রোগের ওষুধ খায়, অথবা তার কনসেপ্টটা হয়েছে আপনার পিসিএস রোগের কারণে, কনসেপ্ট হচ্ছিল না, ওষুধ খেয়ে কনসেপ্ট করেছে, অথবা সে আইভিএফ প্রেগনেন্সি করেছে। এগুলোতে একটা নাম্বার আছে, কোন কোন পয়েন্টে 1 নাম্বার 2 নাম্বার করে স্কোরিং আছে। যদি কারো স্কোর 3-এর বেশি হয় তাহলে কিন্তু আমরা তাকে একটা ওষুধ, খুব সস্তা ওষুধ 10 টাকা পাতা, ইকোস্প্রিন, যেটা আমরা হার্ট ডিজিজ বা আমাদের স্ট্রোকের রোগী দেখে দিয়ে থাকি। শুধু যদি আমরা একটা ইকোস্প্রিন 75 থেকে 100 মিলিগ্রাম তখন থেকে শুরু করতে পারি 3 মাসের আগে থেকে, তাহলে কিন্তু প্রায় 70 থেকে 80% মায়েদের আমরা কিন্তু এই উচ্চ রক্তচাপটাকেই প্রিভেন্ট করতে পারি। তাহলে উচ্চ রক্তচাপ প্রিভেন্ট হয়ে গেলে আমরা কিন্তু এক্লামশিয়াটা হচ্ছে না, কারণ আলটিমেটলি উচ্চ রক্তচাপের একটা পরিণতি হচ্ছে খিঁচুনি বা হচ্ছে এক্লামশিয়া। তাহলে আর হচ্ছে আমরা যদি রোগী ম্যালনারিশ থাকে, অ্যানিমিয়া থাকে, তাহলে রক্তশূন্যতা থাকে, তাহলে আমরা তাকে সেটা কারেকশন করতে পারি। এবং দেখা গিয়েছে রিসার্চে যে বাংলাদেশের মতো কান্ট্রিতে যাদের ভিটামিন ডি বা ক্যালসিয়াম ঘাটতি থাকে, এদের হচ্ছে উচ্চ রক্তচাপ বেশি হয়। সেক্ষেত্রে আমরা একটু হাই ডোজে ক্যালসিয়াম ভিটামিন ডি দিয়ে থাকি। তাহলে আমরা যদি তাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে পারলাম এবং সাথে কিছু ড্রাগ সাপ্লিমেন্ট দিলাম, যেমন ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ইকোস্প্রিন, তাহলে কিন্তু আমরা এত বড় একটা বার্ডেন থেকে মানে মুক্তি পেতে পারি। এবং এটা কিন্তু খুবই সিম্পল ট্রিটমেন্ট, এবং রুগীকে আসতে হবে এবং আমাদের নলেজটা স্প্রেড করতে হবে যে আসলে গর্ভাবস্থাটা খুব সিম্পল বিষয় না, এটাতে অনেক কিছু মানে কমপ্লিকেশন আসতে পারে এবং মাকে আমরা হারাইতে পারি। এক্ষেত্রে নিশ্চয়ই ব্যক্তিগত সচেতন হবার পাশাপাশি নিশ্চয়ই হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছে তাদের ভূমিকাটা এবং মিডিয়া সচেতনতা, অ্যাডভার্টাইজমেন্ট, মানুষকে জানানো, ঘরে ঘরে জানানো যে এইসব আমাদের আসতে হবে, দেখতে হবে। আমরা মাতৃমৃত্যু চাই না, মাতৃমৃত্যুর জন্য কমে যায় এটা আমরা চাই। অনেক সময় আমরা দেখে থাকি যে অনেক গর্ভবতী মায়েদের ডায়াবেটিস হয়ে থাকে, এবং ডায়াবেটিসের কারণে আমরা জানি যে গর্ভস্থ শিশু কিন্তু মায়ের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে আপনার এই বিষয়ে আসলে মতামত কি? দক্ষিণ এশিয়ানে কিন্তু আমরা অনেক বেশি ডায়াবেটিক প্রোন, মানে আগে ডায়াবেটিক না থাকলেও প্রেগনেন্ট হওয়া অবস্থায় যখনই কনসেপ্ট করলাম আমরা কিন্তু ডায়াবেটিসটা আসতে পারে, জিডিএম যেটাকে বলা হয়। বর্তমানে এটা কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে, অনেক বেশি, অনেক প্রায় 15 থেকে 20% ক্ষেত্রে। এবং কিছু রিস্ক ফ্যাক্টরও আছে যেসব কারণে আমাদের হয়, যেমন একটু বেশি বয়সে বাচ্চা কনসেপ্ট করতেছে, যেমন পলিসিস্টিক ওভারি অনেক কিছু কমন, এটার কারণে হয়, ফ্যামিলিতে হিস্ট্রি থাকে। আর বললাম তো দক্ষিণ এশিয়া আমাদের এনভায়রনমেন্টাল কারণেও আমরা ডায়াবেটিক প্রোন বেশি। তো যখনই আমরা একটা প্রেগনেন্ট মা ডায়াবেটিস হয়ে গেল,
তখন যদি আনকন্ট্রোল ব্লাড সুগার থাকে, কন্ট্রোল হলে কিছু হয় না, আনকন্ট্রোল ব্লাড সুগার হলে তার শুরু থেকেই প্রবলেম। প্রথমেই দেখা গিয়েছে বাচ্চা নষ্ট হচ্ছে, অ্যাবর্শন, রোগী জানেই না বারবার বাচ্চা নষ্ট হচ্ছে, সে কখনো চিন্তাই করে নাই যে আমার ব্লাড সুগার বেশি হতে পারে, বয়স তো কম, আমার বয়স 20, 22, 25, কিন্তু আসলে সে কিন্তু ব্লাড সুগার রাইজ ছিল, চেক আপে আসে নাই। তারপর প্রথমে শুরু হলো আপনার অ্যাবর্শন দিয়ে, এরপরে দেখা গেল যখন বাচ্চা বড় হচ্ছে, ওই প্রথম 3 মাসে যদি আমি ট্রিটমেন্ট করতে না পারি, তাহলে এই ব্লাড সুগারটা বাচ্চাকে খুব হার্ম করে, বাচ্চা জন্মগত ত্রুটি করে, যেমন বাচ্চার হার্টে ফুটা করে, তারপরে ব্রেনের সমস্যা হয়, ব্রেনে পানি জমে, কিডনি তৈরি হয় না, তারপরে হচ্ছে আরও অনেক নার্ভাস সিস্টেমের সমস্যা হয়, ঠিক আছে, এবং বাচ্চাগুলো বিকলাঙ্গ হয়, আলটিমেটলি বিকলাঙ্গ হয়, এবং লং টাইম সাথে সমস্যা হয়, যেটা যদি ক্যারিও করে সাডেন বাচ্চা পেটের মধ্যে মারা যায়, ইন্ট্রা-ইউটেরাইন ডেথ, মানে মায়ের পেটে মারা যায়। এবং যদি ডেলিভারিটা সুস্থভাবে হয়ও, অনেক বড় বড় বাচ্চা হয়, 4 কেজি 4.5 কেজি বাচ্চা ডেলিভারির সময়, ডেলিভারি প্রসেসে মারা যেতে পারে, আবার হওয়ার পরেও বাচ্চার অনেক ধরনের সমস্যা হয়, জন্ডিস হয়, ব্লাড সুগার ফল করে যায়, কমে যায়। আপনার কাছে একটু জানতে চাই যে হাই রিস্ক প্রেগনেন্সিতে আসলে যেন আমাদের মায়েরা না মৃত্যুবরণ করে, সেটার জন্য আপনারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে, বিভিন্ন ধরনের কর্মসূচি আপনাদের থাকে, সেটার মধ্যে আসলে কোনটার প্রতি আপনারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন? আসলে মাতৃমৃত্যুটা আমরা কমাতে চাই, এবং মাতৃমৃত্যু কমাতে গেলে যেই সব কারণে মারা বেশি মারা যায় সেসব জিনিসে আসলে আমরা ফোকাস করা দরকার। যেমন একটু আগে আমি বলছিলাম যে উচ্চ রক্তচাপটা, যেটা খিঁচুনি হয়ে যায়, খিঁচুনি যখন হয়ে যায় তখন কিন্তু মাকে বাঁচানো খুব কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে এইখানের যে রিস্ক ফ্যাক্টরগুলো, যেসব কারণে আমাদের উচ্চ রক্তচাপ হয়, সেটাকে ফোকাস করার জন্য আমাদের আসলে অনেক বেশি কাভারেজ দরকার, আর রোগীকে আমাদের হেলথ সেন্টারে আনা দরকার। ম্যাক্সিমাম মানুষ আসতেই চায় না, সেক্ষেত্রে ডোর টু ডোর ভিজিট, অলরেডি আমাদের গভর্নমেন্টের অনেক অর্গানোগ্রাম আছে যেখান থেকে হেলথ ভিজিটর, ডক্টর অনেকেই আমাদের খুব কাছাকাছি আছে, সেক্ষেত্রে এটাকে আমাদের ফোকাস করা দরকার। এবং অনেক সময় হয় রক্তক্ষরণ, গর্ভ অবস্থায় রক্তক্ষরণ অনেক হয়, যেমন গর্ভফুল থাকে নিচের দিকে, ঠিক আছে, গর্ভফুল নিচের দিকে থাকে, রোগীরা জানেই না, আল্ট্রাসোনোগ্রাম করেই নাই, দেখা গেল একবারে ব্লিডিং নিয়ে হাজির হইলো, এবং রোগী যে আগে থেকে রক্তশূন্যতায় ছিল, আরেকটা এপিসোড ব্লিডিং হইলো, সে যখন অলরেডি আসলো সে অনেক রক্তশূন্যতায় ভুগছে, আবার গর্ভফুলটাও জ্বরের মুখটাকে ঢেকে রেখেছে, ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে ডেলিভারির প্রসেসেই রোগী মারা যায়। তাহলে আমাদের বাংলাদেশে এখনও কিন্তু মানে সবচেয়ে অন্যতম মৃত্যুর কারণ খিঁচুনি এবং হচ্ছে গর্ভ অবস্থায় রক্তপাত, যেটাকে পিপিএইচ বলে, পোস্টপার্টাম হ্যামোরেজ, ডেলিভারির পর ব্লিডিং হয়। সে যদি রোগী আগে থেকে রক্তশূন্যতায় থাকে তাহলে কিন্তু রোগীর ডেলিভারির সময় রক্তক্ষরণটাও বেশি হয়। সেক্ষেত্রে আমাদের এই অ্যালার্টনেসটা দরকার, অ্যাটলিস্ট রোগীরা 4টা ভিজিটেও আসুক, তার রুটিন কিছু চেক আপ যে দরকার, রক্তের পরিমাণ, রক্তের গ্রুপ, সেজন্য আগে থেকে জানে আমি রক্তশূন্যতায় ভুগছি, আমার আয়রন ট্যাবলেট খেতে হবে, ভালো খাবার খেতে হবে, আমার ব্লাড গ্রুপটা কী, আমি 10টা লোক রেডি করে রাখলাম, বা 2-3টা লোকের নাম্বার রাখলাম যে লোকরা আমাকে ডেলিভারির সময় ব্লাড দিতে পারবে, বা কাছাকাছি আমি কিছু ভেহিকেল রেডি রাখলাম, ভ্যান হোক, রিক্সা হোক, অ্যাম্বুলেন্স নাম্বার রাখলাম, যে এমার্জেন্সি হলে যেন তাড়াতাড়ি হাসপাতালে যেতে পারি। এবং আমার যেন উচ্চ রক্তচাপ না হয় সেক্ষেত্রে আমার ডায়েট, এক্সারসাইজ বা আমার বডি ওয়েট মেজারমেন্টগুলো সব ঠিকঠাক মতো চেক আপে থাকা দরকার। তাহলে আমার মেনলি কিন্তু মায়ের মৃত্যুকে যদি ফোকাস করতে যাই তাহলে রক্তক্ষরণ এবং খিঁচুনি, উচ্চ রক্তচাপ, সেটাকে আমরা প্রিভেন্ট করতে হবে। কারণ আমাদের ব্লাড ডিলে হয়, যেমন 3টা ডিলে বলে আমাদের মেডিকেল সায়েন্সে, যে রাস্তায় দেরি হলো, আনতে মানে আমাদের ট্রিটমেন্ট ডায়াগনোসিস করতে দেরি হলো, ট্রিটমেন্ট করতে দেরি হলো, 3 ডিলে বলা হয়। হ্যাঁ, 3 ডিলে বলা হয়, যে 3 জায়গায় আমার ডিলে হতে পারে, কিন্তু রোগী কিন্তু অনেক ডিলে করে আসে, ট্রিটমেন্ট শুরু করার আগেই অলরেডি ডিলে থাকে, যে আমাদের তখন আর রিভার্স করার সুযোগ থাকে না, ব্লাড জোগাড় করা যাচ্ছে না। অর্থাৎ আপনার কথা হচ্ছে যে যথাসময়ে যদি আমরা পদক্ষেপ নিই তাহলে মৃত্যু হারটা অনেকটাই কমাতে পারবো। আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে একটু দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি, দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। অনেকের ধারণা হচ্ছে যখনই একটা মা প্রেগনেন্ট হন তখনই তার বাড়তি খাবার শুরু, আসলে কিন্তু তা না। প্রথম 3 মাসে একজন গর্ভবতীর শরীরের খাবারের চাহিদা বাড়তির প্রয়োজন হয় না, তখন কিন্তু সে স্বাভাবিক খাবারই খেতে পারে। কিন্তু যখনই তার প্রেগন্যান্সি 4 মাস শুরু হলো তখন থেকে বাচ্চা হওয়া পর্যন্ত ধাপ অনুযায়ী খাবারের পরিমাণ, বিভিন্ন ধরনের পুষ্টি অনুযায়ী ওই পুষ্টি জাতীয় খাবার প্রচুর দরকার হয়। এটা ওই মায়ের শরীরের অবস্থা, তার
গর্ভে কয়টা সন্তান, কারো একটা থাকতে পারে, কারো টুইন বেবি হতে পারে, এবং তার অন্য কোনো কমপ্লিকেশন আছে কি না, যেমন কারো প্রেগনেন্সি ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে। এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু খাবারের চাহিদা ঠিক করা হয়। তবে সাধারণ ক্ষেত্রে প্রতিটা মায়ের প্রি প্রেগনেন্সি ওয়েট থেকে বাচ্চা যখন জন্ম নিবে সেই পর্যন্ত যদি প্রি প্রেগনেন্সিতে মায়ের ওয়েট ঠিক থাকে তাহলে 12 থেকে 14 কেজি ওজন বাড়াতে হবে, এবং যদি প্রি প্রেগনেন্সিতে ওভারওয়েট থাকে তাহলে 7 থেকে 10 কেজি, এবং যাদের প্রি প্রেগনেন্সিতে আন্ডার ওয়েট থাকে তাদের ক্ষেত্রে 14 থেকে 15-16 কেজিও ওজন বাড়াতে হতে পারে। কিন্তু আমাদের দেশের ভুল প্র্যাকটিসের কারণে প্রথম 3 মাসেই কিন্তু মায়ের ওয়েট অনেক বেড়ে যায়, তখন মায়ের অ্যাপেটাইট বেড়ে যায়, তখন কি হয় মায়ের নিজের শরীরের চাহিদার কারণেই খাবারের পরিমাণ অনেক প্রয়োজন হয়। এটাতে ক্ষতি কি হয়, মা অনেক ওজন বেড়ে যায় কিন্তু বাচ্চা তার চাহিদা অনুযায়ী পুষ্টি পায় না। তখন মা ঠিকই হয়তো 20-25 কেজি ওজন নিয়ে যখন বাচ্চাটা জন্মগ্রহণ করে মায়ের ওজন 20-25 কেজি হয়ে যায়, কিন্তু বেবি হয়ে যায় আন্ডারওয়েট। এই কারণে গর্ভাবস্থায় প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল এগুলো চাহিদা যেমন পূরণ করা উচিত, মায়ের দৈনন্দিন রিকোয়ারমেন্ট অনুযায়ী খাবারের পুষ্টি যতটুকু দরকার উইকস অনুযায়ী, মাস অনুযায়ী সেভাবে খাবারের নিয়মটা পরিমাণটা বাড়াতে হবে, এবং এটা প্ল্যান। অনেক সময় দেখা যায় অনেক মেয়েদের একটু দেরিতে বিয়ে হয়, বিশেষ করে 35-এর পরে যদি কারোর বিয়ে হয় এবং তখন যদি তিনি প্ল্যান করে থাকে যে বেবি নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আসলে তার বাচ্চা নেওয়ার আগে কোন কোন ধরনের টেস্টগুলো অবশ্যই করা উচিত যেন তিনি সুস্থ থাকেন এবং একটি সুস্থ শিশু এই পৃথিবীতে নিয়ে আসতে পারেন? তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে 35টা আসলে প্রেগনেন্সি প্ল্যানিংয়ের জন্য ভালো এজ না। 35 এজে অনেক কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, এজটা একটা প্রবলেম। কারণ আমাদের তখন ডিমের কোয়ালিটি খারাপ হতে থাকে, বাচ্চাগুলো জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে, যেমন অটিস্টিক বেবি, ডাউন সিনড্রোম বেবি এগুলো হতে পারে। সেক্ষেত্রে আমাদের আগেই কাউন্সেলিং করা দরকার, বাচ্চাটা অন্তত 30-র মধ্যে নেওয়া উচিত। দ্বিতীয় কথা হচ্ছে 35-এ যে কোনো ডিজিজই আসতে পারে, তা সেক্ষেত্রে উনি যদি ওভারওয়েট হয়ে থাকে তাহলে ওনার ওয়েটটাকে আইডিয়াল ওয়েটে আনতে হবে, এবং তার রক্তশূন্যতাটা দেখতে হবে, এবং তার পুরো প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক আছে কি না সেটা দেখে নিতে হবে। কারণ ডায়াবেটিক যদি থেকে থাকে বা হাইপার টেনশন যদি থেকে থাকে, মানে কনসেপ্ট করা মাত্রই কিন্তু ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধগুলো চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে আইডিয়ালি ব্লাড প্রেশার কন্ট্রোল করে, ওয়েটটা কন্ট্রোল করে, রক্তশূন্যতার কারেকশন করে বাচ্চা নেওয়া উচিত। আর যেহেতু কনসেপ্ট করার পরে কমপ্লিকেশনগুলো ফেস করতে হবে, সেক্ষেত্রে রেগুলার ডাক্তারের চেক আপ করতে হবে, এবং 35-এর পরে কনসেপ্ট করার পরে কিন্তু অনেকগুলো জিনিস একটু বেশি ভিজিট দরকার এবং বেশি এক্সক্লুসিভ টেস্ট দরকার, যে বাচ্চাটা যে আসতেছে সে বাচ্চাটা সুস্থ কিনা, কোনো জন্মগত ত্রুটি হচ্ছে কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই হাই রিস্ক প্রেগনেন্সি নিয়ে এত বিস্তারিত আমাদেরকে বলার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে অতিথি হিসেবে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। সবাইকে জানতে হবে যে দুধ দাঁতের গুরুত্ব কিন্তু শিশুর মানসিক এবং দৈহিক দুইটার কথাই বলছি, দৈহিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে শিশুদের এই দুধ দাঁত অনেক বড় গুরুত্ব বহন করে। এটা কিন্তু গবেষণায় স্পষ্ট উঠে এসেছে। এর পাশাপাশি শিশুদের প্রপার পুষ্টি, কারণ বাচ্চাদের তখন বড় হয়ে ওঠার সময়, তখন যদি সে প্রপার পুষ্টি না পায় বা যথাযথ পুষ্টি না পায়, শিশু কিন্তু নানা ধরনের রোগে ভুগবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।